আজকে 21শে আগস্ট, সেই বিখ্যাত দিন, সেই ঐতিহাসিক দিন যেদিন শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। এই গ্রেনেড হামলা নিয়ে এখনো পর্যন্ত প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়নি। আমরা সেটাই মনে করতাম। গ্রেনেড হামলা নিয়ে প্রথমে আমরা বিএনপির পক্ষ থেকে একটা তদন্ত রিপোর্ট পেয়েছি। তারপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আবার আরেক ধরনের তদন্ত রিপোর্ট পেয়েছি। পূর্বের যারা তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন তাদেরকে দেখলাম জেলে দেওয়া হয়েছে। তারপর 19-20 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলার প্রধান আসামি বা আসামি হিসেবে তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি যদিও সাজা খাটেন নাই, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 5ই আগস্টের পর পরিস্থিতি, পরিবেশ সব কিছু বিবেচনা করে যখন তিনি নিরাপদ মনে করেছেন তখন বাংলাদেশে এসেছেন। অতএব অন্যরা সাজা পেলেও, টর্চার নির্যাতনের সম্মুখীন হলেও তারেক রহমান এসবের কোনোটাই তাকে ভোগ করতে হয়নি। তিনি সহি সালামতে বাংলাদেশে এসেছেন এবং সহি সালামতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো 21শে গ্রেনেড হামলার প্রথমে আমরা জানলাম যে হামলাটা যারা করেছে তাদেরকে আদালতে যখন উপস্থাপন করা হলো বিএনপির আমলে, তখন আমরা একজন অপরাধীকে পেয়েছিলাম, তার নাম জজ মিয়া। পরবর্তীতে আমরা জানলাম জজ মিয়ার নাটক। এবং বলাই বাহুল্য, আমরা যারা বিএনপিকে তখন সাপোর্ট করতাম, বিএনপি জামাতের পক্ষে কথা বলতাম, লিখতাম, তারাও মোটামুটি জজ মিয়ার নাটক হিসেবেই এটাকে গ্রহণ করে নিয়েছিলাম, বিশ্বাস করে নিয়েছিলাম। আমার মনে আছে যে আমি কয়েকদিন আগেও তারেক রহমানকে এই জজ মিয়া নাটক প্রসঙ্গেই একটা বলেছিলাম যে আসলে এই যে নাটকগুলো কারা করলো, কেন করলো, এগুলোর তথ্য কেন এখনো উদ্ঘাটন হচ্ছে না। অর্থাৎ জজ মিয়া বলতে গেলেই সেটাকে আমরা নাটক বলে ফেলতাম, মনের অজান্তেই বলে ফেলতাম, বা আমরা ধরেই নিয়েছিলাম যে এটা আসলে একটা নাটক। এই যে আমাদের মধ্যের যে ধ্যান ধারণা, বিশ্বাসগুলো যে তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো, এই বিষয়টা আজকে টোটালি খোলাসা করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস। 21শে আগস্ট নিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের ছত্রছায়ায় থাকা এতগুলো মেইন স্ট্রিমের মিডিয়া থাকার পরও, ইভেন সরকারের পক্ষ অবলম্বনকারী, সরকারকে এখন নতুন করে তোষণকারী, এই সরকারকেই তোষণকারী পত্রিকা, সমকাল বলি কিংবা প্রথম আলো বলি, যুগান্তর বলি, কারো পক্ষে কি এই ধরনের গভীর অনুসন্ধানী কোনো প্রতিবেদন করা সম্ভব হইল না? একটা টেলিভিশন পারল না? যে রিপোর্টটা, যে প্রতিবেদনটা তৈরি করেছে সাংবাদিক ইলিয়াস প্রবাসে বসে থেকে, সেই প্রতিবেদন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার কেউ কেন পারলো না? এটা আমার কাছে একটা প্রশ্ন। দেখেন এই প্রতিবেদনটার মধ্যে কি আছে। এই প্রতিবেদনটায় যে দেখবে তার কাছে স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাবে যে 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমান কোনোভাবেই জড়িত নয়, বিএনপি কোনোভাবে জড়িত নয়। ইভেন তারেক রহমানের ব্যাপারে যে অপবাদটি দেওয়া হচ্ছে যে তিনি জজ মিয়া নাটক সাজিয়েছিলেন, সেটিও সত্য নয়। আজ এত বছর তাকে আমরা এটার জন্য নিন্দাবাদ জানার পর আজকে ইলিয়াসের একটি পর্বের মাধ্যমে জানতে পারছি যে জজ মিয়া নাটক আসলে তারেক রহমান সাজান নাই, এই নাটকটা সাজিয়েছে মূলত প্রথম আলো। সেই যে জজ মিয়া, যেটাকে প্রথম আলো নাটক বলেছিল এবং আমরাও প্রথম আলোর ভাষায় নাটক বলতে শুরু করেছিলাম, এটা যে নাটক, এই জিনিসটাই তৈরি করেছিল প্রথম আলো। কয়েকটা জিনিস ইলিয়াস তুলে ধরেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে জজ মিয়া যে বক্তব্যটা দিয়েছিলেন আওয়ামী লীগ পিরিয়ডে, সে বক্তব্যটা প্রথম আলো শিখিয়ে দেওয়া, প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতানের শিখিয়ে দেওয়া। প্রথম আলো তার পত্রিকায় যে জজ মিয়া সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরেছিলেন, যেমন
সে একজন নিরীহ শান্ত ভদ্র মানুষ, এলাকায় সবাই তার পক্ষে কথা বলছে, এলাকায় তারা খোঁজ খবর নিতে গিয়ে যাচ্ছে। অথচ সাংবাদিক ইলিয়াস দেখিয়েছেন যে ওই এলাকায় গিয়ে জজমিয়া সম্পর্কে ইতিবাচক কথা তো দূরে থাক, মানে এলাকার লোকজন জানেই না যে জজমিয়া বেঁচে আছে না মারা গেছে। সাধারণত তিনি এলাকায় জানি না। তখন গিয়েছিলেন যখন 21শে গ্রেনেড হামলা হলো, তারপরে গিয়েছিলেন এবং তিনি সম্ভবত ঢাকা দেওয়ার জন্য কিছুদিনের জন্য গিয়েছিলেন, বেশ দীর্ঘ সময় সেখানে ছিলেন। এই জজমিয়া নাটক উদ্ধার করতে গিয়ে জজমিয়া নিরীহ অপরাধী নাকি নাটক, এইটা প্রমাণ করতে গিয়ে আমরা দেখলাম যে সাংবাদিক ইলিয়াস 2023-3 সালের একটা ঘটনাকে তুলে নিয়ে আসছিলেন, যে ঘটনায় একটা অপারেশন চালানো হয়েছিল। সেই অপারেশনে কিছু গ্রেনেড পাওয়া গিয়েছিল এবং অস্ত্র উদ্ধার করা হয়েছিল, এবং সেই গ্রেনেড অস্ত্র উদ্ধার এবং এই অস্ত্রগুলো মানে যে এসছিল বাংলাদেশে, গ্রেনেডগুলো এসছিল একটা বড় অপারেশনের জন্য, সেই সাক্ষ্য তিনি বের করেছেন। এবং সেই অপারেশনটা কোন অপারেশন সেটা না জানলেও বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ওই ঘটনার ওই সময় যে গ্রেনেড উদ্ধার করেছিলেন, শেখ হাসিনার সমাবেশের ট্রাকের পাশে যে গ্রেনেডগুলো পাওয়া গিয়েছিল অবিস্ফোরিত, সেই গ্রেনেডের সঙ্গে এটার মিল দেখে তারা কিন্তু সেই হামলার মানে ওই সময় যে গ্রেনেড উদ্ধার বা ওই সময় যারা মামলার আসামি ছিলেন, যাদেরকে পুলিশ খুঁজছিল, ঠিক তাদেরকেই আবার এই ঘটনার পরপর গ্রেপ্তার করেন। অর্থাৎ জজমিয়ার নাটক নয়, ওইটা একটা বড় ধরনের রেফারেন্স, এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগেই, অর্থাৎ যেখানে প্রথম আলো বলছে যে জজমিয়া নিরীহ ব্যক্তি, তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই, সেই ব্যক্তির বিরুদ্ধেই থানায় অভিযোগ তো পাওয়াই গেছে, খুনের মামলা পর্যন্ত পাওয়া গেছে, অন্তত 5টা মামলা তার বিরুদ্ধে পাওয়া গেছে। তাহলে যে প্রথম আলো এতকাল পর্যন্ত মানুষকে বুঝিয়ে আসছে যে জজমিয়া নাটকটা তারেক রহমান সাজিয়েছে, বিএনপি সাজিয়েছে, সেই প্রথম আলো এখন হঠাৎ করে তার কিবলা পরিবর্তন করে বিএনপি পন্থী হওয়াতে বিএনপি প্রথম আলোর বিরুদ্ধে যদিও কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু যেই প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, কিন্তু যারা এই ঘটনাগুলোকে মানুষের দৃষ্টিভঙ্গিকে কিংবা তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করলো এবং একটা অসত্য তথ্য মানুষের সামনে উপস্থাপন করলো, মানুষকে তথ্যগতভাবে বিভ্রান্ত করলো, তাদের বিরুদ্ধে কি সরকারের কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়? ওই গ্রেনেড হামলায় ইলিয়াস আরও যে বিষয়গুলো তুলে ধরেছিলেন সেগুলো বিষয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ তার বেশ অনেক বড় একটা পর্ব করেছেন এবং সেখানে তিনি হাতে কলমে একেবারে সকল নথিপত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ওই বোমা হামলার সঙ্গে কে কীভাবে জড়িত, শেখ হাসিনার ট্রাকের পাশে কেন বোমা হামলা হলো এবং গ্রেনেড হামলা হলো, সেগুলো অবিস্ফোরিত ছিল কেন, প্রথম যে হামলাটা হয়েছিল মানে বোমা বিস্ফোরণ বা গ্রেনেডটা বিস্ফোরণ হয়েছিল, তারপরে কালো ধোঁয়া উড়েছিল, সেই কালো ধোঁয়ায় মানুষ সরে গিয়েছিল। অর্থাৎ হামলাটা এমনভাবে পরিকল্পিতভাবে হয়েছে, মানুষকে সরিয়ে দিয়ে প্রস্তুতি দিয়ে তারপরে হামলাটা হয়েছিল। এবং শেখ হাসিনার আশপাশে যে হামলাগুলো হয়েছিল, 11টা বা 13টা গ্রেনেড হামলা হয় বা বোমা হামলা হয়, সেই হামলাগুলোতে আসলে ওগুলো কি বোমা ছিল নাকি সাউন্ড গ্রেনেড ছিল, তারপরে সেগুলোতে কোনো হতাহতের কোনো ঘটনা ছিল না, বরং জনগণের দিকে বা মানুষের দিকে যে হামলাগুলো হয়েছিল সেগুলোতেই মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ 2 ধরনের বোমা হামলা সেখানে হয়েছিল এবং এটা পরিকল্পিতভাবে হয়েছিল। ইলিয়াসের সে পর্বে আরও জানা যায় যে শেখ হাসিনা ওই দিন তার সমাবেশের স্থল পুলিশের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই পরিবর্তন করেছিলেন। পূর্ব থেকে যে নির্ধারিত আলোচনা স্থল ছিল সেটা পুলিশ অনুমোদন দেওয়ার পরে সেই অনুমোদনের কাগজ পর্যন্ত ইলিয়াস দেখিয়েছেন। সেই অনুমোদন দেওয়া সত্ত্বেও তারা সেখানে প্রোগ্রাম না করে অন্য জায়গায় প্রোগ্রাম করেছেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে করেছিলেন এবং অস্থায়ী মঞ্চ নির্মাণ করেছিলেন। এবং তিনি সেদিন আগের মতো সেই বক্তব্য না দিয়ে যেরকম ভূমিকা তিনি সবসময় করে থাকেন, যে মানে বাপ মার জন্য শোক, তারপরে অতীত রেকর্ড থেকে শুরু করে মানুষকে একটু কান্নাকাটি করে মানুষের হৃদয় বিগলিত করে তারপরে যেভাবে তিনি মানে সচরাচর বক্তব্য শুরু করেন সেভাবে বক্তব্য না দিয়ে সেদিন একেবারে খাপছাড়াভাবে বক্তব্য দিচ্ছিলেন এবং হামলাকারীরা তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। যদি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা থাকতো তাহলে বক্তব্যের মাঝখানেই বোমা হামলাটা হওয়ার কথা ছিল। এই ধরনের অনেক কিছুই সেখানে ইলিয়াস তুলে ধরেছেন, আপনারা পর্বটা দেখলে ক্লিয়ার হবেন। কিন্তু আমার কাছে যে প্রশ্নটা এখন বড় করে দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে
প্রথম আলো গং মানে ইলিয়াসের এই প্রতিবেদন থেকে যেটা বোঝা গেল যে প্রথম আলো গং এই ঘটনাটার মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে একটা বড় ধরনের অপবাদ আরোপ করার চেষ্টা করেছে এবং তাদের উপর বড় ধরনের একটা নির্যাতন চাপানোর জন্য এই ঘটনাটাকে এইভাবে সাজিয়েছিল। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বাড়ছে, এই ধরনের ইস্যুগুলো তখন থেকেই, অর্থাৎ যেদিন থেকে গ্রেনেড হামলার নিউজ শুরু করেছিল সেই গ্রেনেড হামলায় জঙ্গি তৎপরতার সংবাদও প্রথম আলো প্রথম দিন থেকেই দিয়ে আসছিল, যখন পর্যন্ত গোয়েন্দারাও এই ধরনের কোনো আশঙ্কার কথা বলেননি। তো এই যে প্রথম আলো এইভাবে একটা দেশের ভেতরে এই যে একটা গোষ্ঠীকে, বিশেষ গোষ্ঠীকে সাপ্রেশন করার জন্য, তাদেরকে অপরাধী প্রমাণ করার জন্য যে নাটকগুলো তৈরি করে, ইভেন খোদ প্রধান বিরোধী দলীয় নেতা বা প্রধান বিরোধী দলীয় নেত্রীর সন্তানকে, খোদ সরকারকে, তৎকালীন সরকারকে যে এইভাবে করে অপরাধী প্রমাণ করলো, সেই প্রথম আলো গং বা সেই প্রথম আলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের, সাংবাদিকদের, সম্পাদকদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নেবে না? যদি না নেয় তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ধরে নেব যে ইলিয়াসের প্রতিবেদন সত্য নয়, বরং প্রথম আলো যে জজমিয়ার নাটক বলে মানুষের মধ্যে এক ধরনের প্রতীতি তৈরি করেছিল সেটাই সত্য? আমরা একটু দেখার অপেক্ষায় আছি যে এই প্রতিবেদন সরকারের নজর পর্যন্ত পৌঁছায় কিনা, এবং এই প্রতিবেদন দেখার পর সরকার আদৌ এই যারা তাদের মানে এটাকে নাটক বলে প্রমাণ করেছিল সেই পত্রিকা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। তবে আজ 21শে আগস্ট সেই গ্রেনেড হামলায় যিনি মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। সেই আইভি রহমানের সঙ্গেও একমাত্র কেন্দ্রীয় নেতা, ইলিয়াসের ভাষায় একমাত্র কেন্দ্রীয় নেতা মারা গিয়েছিলেন আইভি রহমান, এবং সেই আইভি রহমানকে দেখে শেখ হাসিনা এইভাবে মন্তব্য করতেন যে এই মহিলার কারণে আমার মা মৃত্যুর আগ দিন পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। অর্থাৎ আইভি রহমানকে তিনি তার মা আইভি রহমানকে তার বাবার সঙ্গে সন্দেহ করতেন, এরকম একটা ঘটনা ইলিয়াস সেখানে বর্ণনা দিয়েছেন। তো আইভি রহমান কেন্দ্রীয় নেতা হলেও শেখ হাসিনার যে খুব প্রিয় ভাজন ছিলেন না, সেটি ইলিয়াস প্রমাণ করেছেন, এবং এটা দিয়েও তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে ঘনিষ্ঠভাবেই শেখ হাসিনা নিজেই জড়িত ছিলেন। যদিও এই ধরনের কোনো হামলাকে আমরা আত্মঘাতী বলতে রাজি না, কারণ যদি এই ধরনের প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে সরকারকে এই ধরনের একটা সুযোগ করে দেওয়া হয় যে আসলে সব হামলাই মানে এটার আততায়ীরা করে না, এই হামলাগুলো নিজেদের মধ্য থেকেও হয়, সুইসাইডাল হামলাগুলো, তাহলে দেখা যাবে যে এই সরকারের ভেতরেও এমন অনেক হামলার ঘটনা ঘটাবে যেগুলোকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে হাদি হত্যাটাকেও সুইসাইডাল বলা হচ্ছে, মানে বিভিন্নভাবে এটাকে মেলাফাইড করা হচ্ছে। তারপরে আমরা যেগুলো প্রত্যক্ষ করলাম যে এনসিপির নেতাদের উপর, গাড়ি বহরের উপর যে হামলাগুলো করা হচ্ছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলাগুলো করেছে, এবং প্রকাশ্যে যে ছাত্রদল বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের ছেলেরা করেছে, একটা ছেলের আলিফ নামের একটা ছেলে যে চোখ উপড়ে ফেলে দিয়েছে, সবগুলোকেই কিন্তু বিএনপির নাটক বলার চেষ্টা করছে। সো এই ধরনের হামলাকে আত্মঘাতী হামলা হিসেবে প্রমাণ করার আরও একটি দুর্ভাগ্যজনক পরিণতি হলো যে শেষ পর্যন্ত সরকারি দলের লোকেরা যদি এই ধরনের কোনো হামলা বিরোধী দলের উপর করেও থাকে ভবিষ্যতে, তাহলেও মানুষ এটাকে নাটক বলতে শুরু করবে, এবং যেভাবে তারা নাটক অলরেডি বলেছে মানুষ হয়তো সেটাই মনে করতে পারে। তাই এই জিনিসগুলো নিয়ে আসলে একটা শুরু হওয়া দরকার, এবং একেবারে মাছ ভাতের মতো সহজভাবে এগুলোকে নাটক বলারও কোনো সুযোগ নেই। তবে প্রথম আলো যেভাবে জজমিয়া একটা নাটক এইটা মানুষের সামনে প্রমাণ করেছিল, তুলে ধরেছিল, সেই ঘটনার জন্য প্রথম আলোর একটা বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। প্রথম আলো তৎকালীন সংশ্লিষ্ট সাংবাদিকদের, তারা বেঁচে আছেন কিনা আমি জানি না, যে টিপু সুলতান এর কথা বলা হচ্ছে, সেই টিপু সুলতান ফেনীতে বা লক্ষ্মীপুরে কয়েক টুকরা হয়ে গিয়েছিলেন, সেই টিপু সুলতান কিনা আমি তাও জানি না, বা এখনো বেঁচে আছেন কিনা, বা যারা আছেন বেঁচে আছেন সেই সময়কার সম্পাদক তো নিঃসন্দেহে আছেন, তো এদের কোনো বিচার আদৌ হবে কিনা আমরা সেটা অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।